চন্দ্রকোনায় তৃণমূলের পার্টি অফিসে মিলল শয়ে শয়ে আধার কার্ড। তৃণমূলের পার্টি অফিসে মিলল শয়ে শয়ে আধার এবং বেশ কয়েকটি জব কার্ড। আধার ও জব কার্ড আটকে রেখে জনগণের টাকা লুট তৃণমূলের, অভিযোগ বিজেপির। চন্দ্রকোনায় তৃণমূলের পার্টি অফিস, যেখানে শয়ে শয়ে আধার কার্ড উদ্ধার হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শয়ে শয়ে আধার কার্ডের সঙ্গে বেশ কয়েকটি জব কার্ডও উদ্ধার হয়েছে। বিজেপি অভিযোগ তুলছে যে আধার এবং জব কার্ড আটকে রেখে জনগণের টাকা লুট করেছে তৃণমূল। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দল যখন সংকটে পড়েছে, সেই সময় চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরই মধ্যে সামনে এলো তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 4 বছরে বিমান ভাড়া হিসেবে তৃণমূলের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। সূত্রের দাবি, যার বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে, সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট, এইসব তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেস তো একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে, তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটের শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞদের মতে, চার্টার্ড ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি যাওয়া ও আসার খরচ ন্যূনতম 26 লক্ষ টাকা। এ নিয়ে কুণাল ঘোষ বলেছেন, তিনি পার্টির খরচে বিমান ভাড়া করে যাওয়া সমর্থন করেন না। উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর গোটা বিষয়টা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। বিধানসভা ভোটে চরম বিপর্যয়। প্রতিদিন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। কেউ বিদ্রোহী হয়েছেন, কেউ নাম লেখাচ্ছেন অন্য দলে, কেউ দল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। আর দলের এই সংকটকালে চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ।
শুক্রবার চার্টার্ড বিমানে চেপে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাংশের মতে চার্টার্ড ফ্লাইটে শুধু কলকাতা থেকে দিল্লি যেতেই খরচ হয় অন্তত 13 লক্ষ টাকা, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে খরচ অন্তত 26 লক্ষ টাকা। জ্বালানির দাম বা পার্কিংয়ের ভাড়া বাড়লে এই খরচ আরও বাড়তে পারে। সেখানে বিজনেস ক্লাসে দিল্লি যেতে ভাড়া লাগে 17,000 থেকে 35,000 টাকা অবধি। উৎসবের সময় বা যাত্রীর চাপ থাকলে এই খরচটা বেড়ে খুব বেশি হলে 50,000 অবধি পৌঁছতে পারে। ভিআইপি প্যাসেঞ্জার্স স্পেশালি যারা বিজনেস ক্লাস মানে যে ক্লাস টিকিট ট্রাভেল করে, নর্মালি 17,000 to 35,000 rupees ভ্যারি করে, এবং রাশ টাইমে সামটাইমস ফেস্টিভিটি সিজন অ্যান্ড অল it almost even reach up to 45-50,000 rupees per sectors. বাট যখনই এইটা কোনো বিজনেস চার্টার্ড প্লেনে ট্রাভেল করা হবে, বিশেষ করে জেট মেশিনগুলো, তো ওই জেট মেশিনের ট্রাভেলগুলো ওরা যে চার্জটা এই মুহূর্তে করছে, ইনক্লুডিং হাইয়েস্ট ATF fuel price right now, around 6,50,000 rupees per hour consumption, মানে 60 মিনিটের জন্য 6,50,000। তো কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্স কভার করতে 2 hours 20 minutes to 2 hours 30 minute ফ্লাইট টাইম। আবার দিল্লি থেকে কলকাতায় আসতে 2 hours 10, 2 hours 20 minutes ফ্লাইট টাইম। পার সেক্টর কলকাতা to দিল্লি 13 lakh rupees minimum, and return again 13 lakh rupees minimum. So it is around 26 lakh rupees, and depends on the fuel and other scenario, it could reach up to 28-20 lakh rupees up and down. শোচনীয় হারের পর দল যখন সংকটে, ভোটের পর নিচু তলার কর্মীরা যখন কার্যত অভিভাবকহীন এবং কুণ্ঠাসা, তখন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এমন বিলাসিতা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। এই পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফাট কোম্পানি যা করেছে, তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। সব মিলিয়ে চার্টার্ড সফর নিয়ে চড়ছে বিতর্কের পারদ। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সই জালিয়াতি কাণ্ডে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানুতর শুরু হলো। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, অধ্যক্ষের কাছে যারা অভিযোগ করেছেন তারাই জাল সই করেছেন। তদন্তে সত্য সামনে আসবে, পাল্টা বলেছেন অভিযোগকারী বিধায়ক সন্দীপন সাহা। সূত্রের খবর, শনিবার সিআইডির হাতে একটি রেজলিউশন বুক তুলে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটিই আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রেজলিউশন বুক তাঁর বাড়িতে কি করে এলো তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সন্দীপন সাহা। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হলো। শনিবারই এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি। সূত্রের দাবি, রাজ্যের গোয়েন্দাদের হাতে একটি রেজলিউশন কপি তুলে দেন তিনি। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এই রেজলিউশন বুকের খোঁজই চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। একাধিক বিধায়কের সঙ্গে কথা বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আসল রেজলিউশন বুকের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু তখন কোনো রেজলিউশন বুক তাদের হাতে আসেনি। এই প্রেক্ষাপটে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির তদন্তকারীরা। সূত্রের খবর, শনিবার শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি রেজলিউশন বুকের কপি তুলে দেন সিআইডির হাতে। সেটাই আসল কিনা সেই সমস্ত বিষয়টা সিআইডির দাবি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই প্রসঙ্গে 3 জন বিধায়ক তারা হাতের লেখা নমুনা পরীক্ষা করার জন্য আদালতের কাছে হাতের লেখা নমুনা দিয়েছেন। তাদের সই জাল করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা জানার জন্য আসল রেজলিউশন বুকের কপিটা অত্যন্ত প্রয়োজন সিআইডির কাছে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেইখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে
রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে, তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে তেমন দোষারোপের পালা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। শনিবার সই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে ঋতব্রত তৃণমূলকে দায়ী করেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। 19 তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অধ্যক্ষের নির্দেশে বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 70 জন বিধায়কের সই ছিল। তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। যে মামলারই তদন্ত করছে সিআইডি। এখন আসল রেজলিউশন বুক হাতে পেলেই জল আর দুধ আলাদা হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলে ভাঙনের আবহে টাকা নিয়ে দলবদলের অভিযোগ তুলেছেন সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি তাঁর দাবি, কালীঘাট তৃণমূলের কয়েকজন সাংসদ অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন এখনো। হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে, তারা আজকে আমাদের নীতি শেখাবে? আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। একসময় সহকর্মী সহযোদ্ধা, আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন। কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, সমর্থন করবেন এনডিএকে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, আমাদের বিশ্বাস অগ্রিম 4 কোটি টাকা এবং পরবর্তী 36 মাসের জন্য প্রতি মাসে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। হানি প্লাস মানি। 14 গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন। এই এমপি গুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। পাল্টা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই প্রেক্ষাপটে এবার মহুয়া মৈত্রের অতীত মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন সাংসদ শতাব্দী রায়। আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই। আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। এদের ইতিহাস দুনিয়া জানে। কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে? গদ্দারির পাঠ পড়া এরা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে। এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? তৃণমূলের ভাঙনের নেপথ্যে সত্যি কি টাকার খেলা? এ নিয়ে এখন রাজনীতি সরগরম। এর মধ্যে ফের ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন শতাব্দী রায়। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে। অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তাদের মধ্যেও আছে যারা মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। ওরা না বলেছে বলে নিল না। কোনো কারণে মতপার্থক্য যদি দলে হলেও থাকে, কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য আছে, তাহলেও একেবারে সদ্য দল যেখানে একটি নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে তারপরেই অন্যদিকে কথা বলা বা অন্য একটি শিবিরে যাওয়া বা একটা অন্য কোনো ভূমিকা নেওয়া, সেটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের হাতে রয়েছে 8 জন সাংসদ, আর রাজ্যসভায় তৃণমূলের 13 সাংসদের মধ্যে 3 জন পদত্যাগ করেছেন।
কোয়েল মল্লিকের ইস্তফা নিয়েও চলছে জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন মোশাররফ হোসেন। দলীয় পদে ইস্তফা দেওয়ার পরে ইটাহারে তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়নে সামিল হওয়ার বার্তা। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন ইটাহারের তৃণমূল বিধায়ক। আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্য সভা সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমি পার্টিকে বলেও দিয়েছি। তৃণমূলের ভাঙন যেন আর থামছে না। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। তৃণমূলের টিকিটে পরপর দুবার উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক হয়েছেন তিনি। আর দল ক্ষমতা থেকে সরে যেতেই উত্তরবঙ্গেরই তৃণমূল নেতার মুখে শোনা গেল অন্য সুর। উস্কে দিলেন কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে পা বাড়ানোর জল্পনাও। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল, পার্টি করার ক্ষমতায় থাকে, ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? নিশ্চয়ই সময় পথ বলবে। আগামী দিনে ঢুকবেন ঋতব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। আমার সঙ্গে মোশাররফের এই বিষয়ে কোনো কথা হয়নি, ফলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। রাজ্যে এখন তৃণমূলের অন্দরে সরাসরি দুটি লবি, একদিকে কালীঘাট তৃণমূল আর অন্যদিকে মাথাচাড়া দিয়ে ওঠা বিদ্রোহী ঋতব্রত তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী ব্লকে বিধায়কের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গেছে 65-তে। গত শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে। এইভাবে তৃণমূলের আড়াআড়ি বিভাজন আর লবি যুদ্ধ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। একটা সমস্ত ক্রিমিনালগুলো একটা দল চালাতো, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার মতো এদের মন মানসিকতা বা সাহস কিছুই নেই। মমতা ব্যানার্জির এখন ভাবা উচিত কাদেরকে নিয়ে তিনি দল করতেন। এর আগে গত 12ই জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল ইটাহারের তৃণমূল বিধায়ককে। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের মুখে। উনি উন্নয়নটা ভালো বুঝেন, আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। আমি মালদার মিটিংয়ে গেছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে, আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। কারণ একজন বিধায়ক, তার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পর্ক থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা ভালো না খারাপ সেটা তো মোশাররফ হোসেনের মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আগামী দিনে ইটাহারের তৃণমূল বিধায়ক কোন পথে হাঁটেন এখন সেটাই দেখার। সুদীপ চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।